কোন প্রক্রিয়ায় পড়লে মানবিকের প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়া যায়? আর্টসের সাবজেক্টগুলোকে এমনভাবে ট্রিট করা হয়তো যে এইটা যে কেউ পড়াইতে পারবে, এইটা কাউকে পড়ানোর দরকার নাই, এটা তো নিজে নিজেই পড়া যায়, কোনো বোঝানোর দরকার নাই। কিভাবে পড়তে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কোন প্রক্রিয়ায় অ্যান্সার করলে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়, প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই তোমরা কেমন আছো? অনেকদিন পর ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসছি, শিখো ইউটিউব চ্যানেলে, যেইটা ডেডিকেটেডলি মানবিকের শিক্ষার্থীদের জন্য। নর্মালি অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, যারা এডুকেশন নিয়ে কাজ করে, এরা বেশিরভাগ, আমি বলবো 100% সবাই মেইনলি ফোকাস করে সায়েন্সের সাবজেক্টগুলোতে, সায়েন্সের স্টুডেন্টদেরকে। মানবিক নিয়ে তেমন কেউ কাজ করে না। তবে এই জায়গা থেকে শিখো আমরা কিন্তু মোটামুটি 4-5 মাস আগে মানবিকের জন্য ফুল কোর্স নিয়ে আসছি। এটা অনেকে হয়তো তোমরা জানো না। আমাদের এখানে কিন্তু 11-এ যারা আছো, মনে করো যারা এইচএসসিতে পড়াশোনা করতেছো, এইচএসসি শিক্ষার্থীরা কিন্তু চাইলে আমাদের এখানে, বিশেষ করে এইচএসসি 27 যারা আছো, চাইলে কিন্তু একেবারে সকল সাবজেক্টে, অনেক জায়গায় আছে না যে সমাজবিজ্ঞান পড়াচ্ছে না, যুক্তিবিদ্যা পড়াচ্ছে না, তারপর সমাজকর্ম পড়াচ্ছে না, মনোবিজ্ঞান নাই, বাট এইখানে সকল সাবজেক্টের ফুল কোর্স কিন্তু আমাদের এখানে আছে। ঠিক আছে, ফুল কোর্স আমাদের এখানে আছে। সো দীর্ঘদিন যাবত তোমাদের একটা অভিযোগ ছিল মানবিকের শিক্ষার্থীদের যে ভাই শুধু আপনারা সায়েন্স নিয়ে কাজ করেন, সায়েন্সের জন্য এটা করতেছেন, ওটা করতেছেন, মানবিকের কেন খোঁজখবর নিচ্ছেন না? আমরা কি স্টুডেন্ট সংখ্যায় কিন্তু কম না, সংখ্যা তো আমরা অনেক বেশি। তো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে শিখোতে কিন্তু মানবিকের ফুল কোর্স চলে আসছে। এবং যারা এসএসসি 27, তোমাদের জন্য আমাদের এখানে রিভিশন কোর্স অলরেডি চলতেছে সব সাবজেক্টের উপরে। এসএসসি 28 যারা, তোমাদের জন্য ক্লাস 10 থেকে একটা ফুল কোর্স রান হয়েছে মানবিকের জন্য। যারা 29 এসএসসি ব্যাচ, মানে যারা ক্লাস 9-এ আসো, 9-এ আসো নাকি? হ্যাঁ, এবার যারা সরি, এবার যারা এবার যারা পরীক্ষা দিবে এসএসসি 26, আচ্ছা 26, 27, 28, এই যে 3টা বছরে, মানে ক্লাস 9 থেকেই এখন কিন্তু শিখোতে মানবিকের সকল সাবজেক্ট পড়ানো হয়। তো এই তথ্য প্রথমে জানার দরকার ছিল। এখন কথা যে যারা যারা মানবিকের শিক্ষার্থী আসো, তুমি দেখবা বিভিন্ন জায়গায় যখন গাইডলাইন ভিডিওগুলো আমরা দেই, বেশিরভাগই কিভাবে ফিজিক্স পড়তে হবে, ফিজিক্সের কোন কোন নিয়ম মেনে চললে আগামীতে মার্ক বেড়ে যাবে, কিভাবে বিজিএস এর সর্বোচ্চ মার্ক পাওয়া যায়। আমি নিজেই সেই ভিডিওটা করেছি। বাট মানবিকের সাবজেক্টগুলো কিভাবে পড়তে হয়, কোন প্রক্রিয়ায় পড়লে মানবিকের প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়া যায়, কারণ মানবিকের সাবজেক্টে কিন্তু A+ পাওয়াটা একটু টাফ। সাধারণভাবে আমরা কি জানি যে যারা একটু দুর্বল স্টুডেন্ট তারাই আর্টসে পড়াশোনা করে। এটা কিন্তু 100% শিক্ষার্থীর ক্ষেত্রে মানে সঠিক না। অনেক শিক্ষার্থী আছে যারা নিজের প্যাশনের জায়গা থেকে মানবিকে পড়ে। ক্লাস 8-এ হয়তো বা সে খুব ভালো শিক্ষার্থী ছিল, টপ 3 বা টপ 5 এর মধ্যে ছিল, এরপরেও তার প্যাশনের জায়গা ফলো করে পরবর্তী টার্গেটকে চিন্তা করে সে কিন্তু 9-এ উঠে আর্টস নিয়েছে বা মানবিকে পড়েছে। যেমন আমি যখন ক্লাস 8-এ ছিলাম, আমিও স্টুডেন্ট খারাপ ছিলাম না, আমিও ক্লাস 8-এ টপ 3 এর ভিতরে একজন ছিলাম। কোনো কোনো সাবজেক্ট আমি হাইয়েস্ট মার্ক পাইতাম, কোনো কোনো সাবজেক্ট আমার ফ্রেন্ড হাইয়েস্ট মার্ক পাইতো। রুল নং 1, 2, 3 এগুলোর ভিতরেই ঘোরাফেরা করতাম। দ্যাট মিনস আমিও টপ স্টুডেন্টের মধ্যে একজন ছিলাম। বাট আমার চিন্তা হিসাব করে আমি ভবিষ্যতে কি করব এই প্ল্যান করে কিন্তু আমি যখন ক্লাস 9-এ উঠি, তখন আমি কিন্তু আর্টসে ভর্তি হই। আর আর্টসে ভর্তি হওয়ার পরে একেবারে গ্রামের স্কুলে ছিলাম। আমার শিক্ষক থেকে শুরু করে গ্রামের মানুষজন, বন্ধুবান্ধব সবাই একটু ভিন্নভাবে তাকানো শুরু করলো যে আর্টস তো দুর্বল শিক্ষার্থীরা নেয়, তুই কেন আর্টস নিছস, মানে তুইও এখন দুর্বল হয়ে গেছস। এইরকম একটা ব্যাপারের মধ্যে পড়ে যাই। সবার এত এত কথা কানে আসে, আমার কাছে তখন একটা আলাদা বার্ডেন ক্রিয়েট হয়ে যায় যে এত এত সবার কথার বাইরে গিয়ে আমি আর্টস নিলাম বা মানবিকে পড়তে শুরু করলাম। যদি আমি মানবিক থেকে ভালো রেজাল্ট না করতে পারি, তাহলে তো সবাই যা বলবে আমি তো আর পরবর্তী সহ্য করতে পারবো না। সো একটা বড় প্রেশার ফিল করলাম এবং ক্লাস 9 থেকেই ওইভাবে পড়া শুরু করলাম যাতে কোনোভাবে আমার জিপিএ 5 মিস না যায়। আলহামদুলিল্লাহ, আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছিলাম আর্টস থেকে। আমার স্কুল থেকে আমি প্রথম জিপিএ 5 পাইছি, এর আগে কখনোই আর্টস থেকে কেউ জিপিএ 5 পায় নাই। এবং আমি আমার জেলার ভিতরেও একটা পজিশনে চলে আসি। পজিশনটা বেশি একদম কাছাকাছি না, 25 না কত যেন, 25 না 30 এরকম একটা পজিশনে চলে আসি। তো তারপরে আমার কনফিডেন্স বেড়ে যায়। এবং সত্যি কথা বলতে এই যে একটা রেজাল্ট করা,
এবং তারপরে হচ্ছে এইচএসসিতে গিয়ে আমি আবারও সেখানে আর্টসে ভর্তি হই, কারণ আর্টসে যেহেতু ছিলাম। এবং এইচএসসি পরীক্ষাতে আমি ঢাকা বোর্ডে 7th হই। ঢাকা বোর্ডে হচ্ছে আমরা 2015 সালে পরীক্ষা দিয়েছিলাম। 2015 সালে ঢাকা বোর্ডে এইচএসসি পরীক্ষা আমি 7th হই, মানে 7ম স্থান অর্জন করি। তো এই যে ক্লাস 9 থেকে শুরু করে 12 পর্যন্ত আমি যে 4 বছর আর্টস নিয়ে পড়াশোনা করেছি, এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে স্কুলের শিক্ষকদের কাছ থেকে, কলেজের শিক্ষকদের কাছ থেকে একটা ভালো হেল্প পাইছিলাম, কারণ সেটা একটু মফস্বল শহরের কলেজ ছিল। বাট স্কুলে যেই মানে পরিবেশটা ছিল, যেটা মোটেও আর্টসের শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযোগী পরিবেশ ছিল না। আর্টসের সাবজেক্টগুলোকে এমনভাবে ট্রিট করা হয়তো যে এইটা যে কেউ পড়াইতে পারবে, এইটা কাউকে পড়ানোর দরকার নাই, এটা তো নিজে নিজেই পড়া যায়, কোনো বোঝানোর দরকার নাই, এইরকম একটা ব্যাপার আমাদের উপর চাপায় দেওয়া হয়েছিল। তাই ঠিকঠাক ক্লাস হইতো না। ক্লাস হইলেও বলতো যে এই এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত পড়া দেওয়া থাকলে এগুলো পড়ে আসিস। এই ধরনের কথাবার্তা বলার পরে দেখা গেল যে আসলে কিভাবে পড়বো, তখন নিজে নিজেই বিভিন্ন টেকনিক আবিষ্কার করার চেষ্টা করি যে কোন জিনিসটা কিভাবে পড়লে বেশি মনে থাকে, কিভাবে পড়লে এটা সহজে অ্যান্সার করা যায়। এরকম নানান টেকনিক বের করে করে পড়ে একটা ভালো রেজাল্ট করে আসছিলাম। তো এই প্রবলেমটা এখনো তোমরা অনেকেই ফেস করো। আমি যখন এখন আর্টসের ক্লাস নেই, ক্লাস 9-এ 10-এ বা ইন্টারমিডিয়েটে, তাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা এই কথাগুলো বলে যে আসলেই আমাদেরকে ওইভাবে কেউ পাত্তা দেয় না, কেউ গুরুত্ব দেয় না, আমরা কিভাবে পড়বো এটা না কেউ কথাও বলে না। সো সেই কথার জায়গা থেকেই আজকে তোমাদের মানবিকের সাবজেক্টগুলোতে A+ তোলার উপায় বর্ণনা করব। কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হয় সেই মানে স্টোরি লাইনটা তোমাদের ধরায় দিব। স্টোরি লাইন বললে স্টোরি লাইনের কথাটা ভুল হলো, মানে সেই লাইনটা তোমাদের ধরায় দিব যে কিভাবে পড়তে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, কোন প্রক্রিয়ায় অ্যান্সার করলে সর্বোচ্চ মার্ক পাওয়া যায়, প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখাবো। সো আর্টসের শিক্ষার্থীরা একটু মনোযোগী হও। সায়েন্সের যেসব শিক্ষার্থীরা এখানে আছো, তোমরা তোমাদের আর্টসের শিক্ষার্থীদেরকে, আর্টসের বন্ধুদেরকে একটু এই ভিডিওটা পাঠায় দাও, তাদেরকে জানাও যে এই ভিডিওটা দেখ, তোর রেজাল্টও ভালো হবে। মানবিকের শিক্ষার্থীরাও অনেক কিছু করতে পারে, মানবিক শিক্ষার্থীদের সামনেও বহুত সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের লাইফটা ঠিকঠাক যদি সে ম্যানেজ করতে পারে, তার দ্বারাও বড় অফিসার হওয়া যায়, সেও বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সেও চাইলে অনেক কিছুই হইতে পারে। কিন্তু অনেকেই আমরা এগুলো জানি না। তো সেই ব্যাপারগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো যে তুমি আর্টস থেকেও কি কি হইতে পারো। প্রথমে তোমার সামনে যে পরীক্ষাটা আছে, সেই পরীক্ষাটায় তোমার ভালো করতে হবে। এবং তুমি যেহেতু পড়াশোনা শুরু করেছো, তাই কোন প্রক্রিয়া পড়লে বেশি মার্ক পাবা এইটা তোমার আগে জানা লাগবে। চলো কথাবার্তা না বাড়ায় সেই ব্যাপারগুলোতে আগে চলে যাই। তার মানে মানবিকের সাবজেক্টগুলোতে A+ তোলার উপায়। মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আমাদের মানবিকের শিক্ষার্থী হিসেবে আমাদের মেইন ফোকাস থাকবে MCQ এবং তোমাদের যে শর্ট কোশ্চেন আছে এইটাতে 100% মার্ক ওঠানো। MCQ এবং শর্ট কোশ্চেনে বা SQতে 100% মার্ক তোমাদের উঠাতেই হবে। কারণটা হচ্ছে দেখো, তোমাদের সৃজনশীল হচ্ছে 50 নম্বর, এইচএসসির ক্ষেত্রে না, এসএসসির ক্ষেত্রে। আর এইচএসসির ক্ষেত্রে শর্ট কোশ্চেন নাই, সেখানে হচ্ছে তোমার MCQ আর সিকিউ বা সৃজনশীল। এই 50 নম্বরের ভিতরে প্রচুর পরিমাণে লিখতে হয়, প্রচুর পরিমাণে লিখতে গিয়ে এবং টিচারদের একটা মেন্টালিটি সেট হয়ে গেছে। মনে রাখো কিন্তু টিচারদের একটা মেন্টালিটি সেট হয়ে গেছে যে মানবিকের সাবজেক্টগুলোতে কখনোই ফুল নম্বর দেয়া যাবে না। যেহেতু মানবিকের সাবজেক্টের প্রশ্নগুলোতে ফুল নম্বর দেয়া যাবে না, তাই তুমি এই 50 নম্বরের জন্য 5টা সৃজনশীল, কিংবা যারা তোমরা এইচএসসিতে আসো, এইচএসসির 7টা সৃজনশীল তুমি যত ভালো করে লিখো না কেন, তোমাকে 7টাতে 70 নম্বর দেবে না, কিংবা 5টাতে 50 নম্বর তোমাকে দেবে না। ফিজিক্স কেমিস্ট্রি 50-এ 50 পাবা, বায়োলজি 50-এ 50, ম্যাথে 50-এ 50 পাবা। আর্টসের সাবজেক্টে দিবে না। তুমি হাজার ভালো লিখলেও টিচারদের মেন্টালিটি সেট হয়ে গেছে, তারা দিতে চাইবে না। সর্বোচ্চ ভালো লাগলে তুমি হচ্ছে প্রত্যেকটাতে 9 করে মার্ক পাবা। এক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে একটু আলাদা, ভূগোলে তুমি ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি আছে যদি সেভাবে তুমি লিখতে পারো। তার মানে তুমি যেহেতু এখানে ফুল মার্ক পাচ্ছ না, তুমি এখানে কমপক্ষে তোমার এখানে 5 থেকে 8 নম্বর তুমি কম পাচ্ছ। এই 5 থেকে 8 নম্বর কম পাওয়ার ফলে এই জায়গায় আর এই জায়গায় তোমার এমন একটা কারিশমা দেখাইতে হবে যাতে এখানকার 30 আর এখানকার 20, এইখানে যাতে একটা নম্বরও তোমার কাটতে না পারে। এখন কথা হচ্ছে যে তাহলে কিভাবে পড়লে আমার MCQ 25টার মধ্যে, সরি MCQ 30টার মধ্যে 30টাই হবে, কিভাবে পড়লে?
কিভাবে পড়লে আমার শর্ট কোশ্চেন 10টার 10টাই অ্যান্সার করতে পারবো এবং 10টা অ্যান্সার করলে আমি 10টাতে 20 নম্বর পাবো, সেটা একটু পরে বুঝবে। কিন্তু আমার ফোকাস পয়েন্ট কোথায়? ফোকাস পয়েন্ট এখানে। প্রথম ফোকাস পয়েন্ট এমসিকিউ আর এসকিউ এ ফুল নম্বর উঠানো। সেকেন্ড ফোকাস পয়েন্ট প্রশ্নের উত্তর একটাও বাদ দেয়া যাবে না। 5টা প্রশ্নের ভিতরে 5টাই উত্তর করতে হবে এবং ফুল অ্যান্সার করতে হবে। এমন করা যাবে না যে 4টা প্রশ্ন খুব ভালো লিখছি, 5 নাম্বার প্রশ্নে গিয়ে আমি গ পর্যন্ত লিখতে পারছি, ঘ নাম্বার আর লিখতে পারি নাই। এইটা করলে হবে না। তোমাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি সবগুলো অ্যান্সার করতে পারো। তার মানে আমার ফোকাস পয়েন্ট আমি ধরে নিলাম যে আমার ফুল অ্যান্সার করতে হবে। দ্বিতীয়ত 100% মার্ক লাগবে এমসিকিউ আর এসকিউতে। এইটার জন্য এখন আমার কি করা লাগবে, চলো আমরা এরপরে দেখি। এইটার জন্য কিছু কমন টেকনিক আছে। মানবিকের শিক্ষার্থীদের কিছু কমন টেকনিক আছে। এইটা হচ্ছে অনেকেই, আমি হচ্ছে যখন হচ্ছে বিজিএস ক্লাস নেই সায়েন্সের শিক্ষার্থীদেরকে আমি বারবার বলি যে অন্যান্য সাবজেক্ট পড়ার মতো করে যদি তুমি বিজিএস পড়ো তাহলে ব্যাপারটা ওইভাবে ওয়ার্ক করবে না। বিজিএস পড়ার জন্য আলাদা একটা প্যাটার্ন আছে যেটা ফিজিক্স পড়ার ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারবে না। কেমিস্ট্রি তুমি যেই প্যাটার্নে পড়ো সেম প্যাটার্ন তুমি বিজিএস পড়তে পারবে না, অন্য প্যাটার্নে পড়তে হবে। অন্য প্যাটার্নের প্রথম লাইন, বইয়ের লাইন ধরে ধরে পড়া। বইয়ের লাইন ধরে ধরে পড়া, এইটা যদি তোমরা না করো, যদি তোমার কাছে মনে হয় যে মানবিকের সব সাবজেক্ট সহজ, বানায় বানায় লেখা যায়, বানায় বানায় লিখলে তুমি 100-র ভিতরে 70-এর বেশি তুমি জীবনও পাবা না। 70-এর বেশি নম্বর পাইতে হইলে 80, 90, 95 পাইতে হইলে বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে। যখন তুমি বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা, যতই বিরক্ত লাগুক বইয়ের লাইন ধরে ধরে পড়তেই হবে, একটা লাইনও মিস দেয়া যাবে না। পড়ার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে এই যে 3 নম্বরটা, এটাই হচ্ছে মেন সিস্টেম। সাথে একটা খাতা থাকবে, সাথে একটা খাতা থাকবে। আর এই খাতার ভেতরে তুমি যা যা পড়তো সেখান থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা খাতায় লিখতে হবে, গুরুত্বপূর্ণ ঘটনা খাতায় মার্ক করতে হবে, গুরুত্বপূর্ণ সাল এগুলো লিখে পড়তে হবে। এবং এর পাশাপাশি খাতায় কি করতে হবে, আমি যে অংশটুকু পড়লাম সে অংশটুকুর সামারি লিখতে হবে। আমি যদি আরো এখানে একটু স্পেসিফিক ভাবে বলে দেই, সংজ্ঞা কি কি খাতায় লিখবা, সংজ্ঞা, সাল, ঘটনা এগুলো খাতায় লিখবা। এর পাশাপাশি যেই অংশটুকু পড়ছো সেই অংশের সামারি লিখবা, সামারি লিখবা, লাস্টে প্রশ্ন বানাবা, প্রশ্ন বানাবা। এই পদ্ধতি কেউ যদি ফলো করতে পারো এবং তুমি মানবিকের শিক্ষার্থী হিসেবে তোমার প্রত্যেকটা সাবজেক্টে এই পদ্ধতি তোমাকে ফলো করতেই হবে। এইটা করতে পারলে আমি ড্যাম শিওর তোমার এমসিকিউ এর 30-এ 30 পাবা। তুমি তোমার শর্ট কোশ্চেনের সবগুলো কমন পাবা এবং সবগুলো তুমি লিখতে পারবা। আর তুমি যখন এইভাবে পড়বা, ঘটনা যখন মনে রাখে পড়বা, সংজ্ঞা যখন লিখে লিখে পড়বা, একটা টপিক করে সেটা যখন তুমি সামারাইজ করবা, তখন সিকিউতেও তুমি ফুল মার্ক পেয়ে যাবা বা সিকিউটাও হচ্ছে তুমি পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারবা। সো কমন টেকনিকটা আমাদের সবার মাথায় থাকতে হবে। খাতায় লিখে নাও, এগুলা খাতায় লিখে নিয়ে আজকে থেকে এইটার প্র্যাকটিস করো, নইলে কিন্তু মানবিকের শিক্ষার্থী হয়ে ওই যে 65, 70, 75-এর বেশি পাবা না। তোমাকে 85 থেকে 90 উঠাইতে হইলে এই পদ্ধতিতে কমপক্ষে একটা বই 2 বার পড়া থাকতে হবে। যাদের পরীক্ষা একদম সামনে তারা টার্গেট নাও এখন থেকে কমপক্ষে একবার পড়বা। আর যারা হচ্ছে এখন 9-10-এ পড়তেছো বা ইন্টারমিডিয়েটে পড়তেছো, পরীক্ষা একটু দূরে, কমপক্ষে 2-3 বার করে এই পদ্ধতিতে বই পড়া থাকতে হবে, তাহলে এমসিকিউ একটাও ভুল যাবে না। এটা কমন টেকনিক। দ্বিতীয়ত, এখন অনেকে বলতেছো সাবজেক্ট ভিত্তিক কেমনে পড়বো? ইতিহাসে তো ভাইয়া প্রচুর ঘটনা, প্রচুর সাল, প্রচুর কাহিনী, এইটা পড়ার পদ্ধতি কি? ভূগোলের ভিতর তো ভাইয়া আবার এত কাহিনী নাই, একটু টেকনিক্যাল জিনিসপাতি বেশি। পৌরনীতির মধ্যে একটু রাষ্ট্র নিয়ে কথাবার্তা হয়, আবার একটু ইতিহাসের পার্টও থাকে, বিভিন্ন সংগঠন নিয়ে আলোচনা হয়, রাজনীতি নিয়ে কথা হয়, এইটা কেমনে পড়বো? অর্থনীতির ভিতরে আবার টুকটাক একটু ম্যাথ আছে, এইটা কেমনে পড়বো? সো আমি গুরুত্বপূর্ণ 4টা সাবজেক্ট এখানে দেয়া আছে, ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি।
এই 4টা সাবজেক্ট পড়ার কি পয়েন্টগুলো বলে দিচ্ছি। এর পাশাপাশি আরো যে সাবজেক্টগুলো আছে মানবিকের কলেজ লাইফে, ধরো সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সেগুলো কেমনে পড়তে হয় সেটাও বলে দেব। প্রথমে ইতিহাস। ইতিহাসের মধ্যে কি কি আছে? ইতিহাসের মধ্যে তুমি দেখবা যে প্রচুর ঘটনা, প্রচুর সাল আছে। এখানে আমরা যে ভুলটা করি, আমরা সময় এবং জায়গা এইটা আইডেন্টিফাই না করেই পড়া শুরু করি। এইটা আমাদের আইডেন্টিফাই করে পড়তে হবে। কিভাবে? তুমি খুব সিম্পলি চিন্তা করো, আমি এখানে ম্যাপ আঁকাইতেছি না, আমি ধরো একটু এরকম একটা ম্যাপ যদি ট্রাই করি, মনে করো এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের ম্যাপ, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে দিল্লি, এইটা হচ্ছে দিল্লি, এইটা ধরো হচ্ছে বাংলা, আমাদের বাংলা অঞ্চল। ইতিহাস পড়তে গেলে তুমি দেখবা একই সময়ে এই জায়গাতেও এক ধরনের শাসন কাঠামো চলেছে। ধরো এইখানে 750 থেকে শুরু করে পাল, তারপর হচ্ছে সেন, তারপর হচ্ছে সুলতানি যুগ, এগুলো এখানে চলছে একে একে। সেম টাইমে এইখানে কিন্তু অন্যরকম শাসন চলছে, মুসলিম শাসন তখন মাত্র মাত্র শুরু হয়েছে। তুমি যদি ম্যাপ সামনে নিয়ে দুইটা জায়গা আলাদা না করতে পারো, তোমার কাছে মনে হবে কি, কিরে আমি তো দেখলাম 750 সালের দিকে এখানে পাল শাসন শুরু হয়েছে, আবার একটু পরে পড়তেছি 790-এর দিকে নাকি মুসলিম শাসন আসছে। এখানে দুইটা কিন্তু দুই জায়গায় ঘটতেছে, বাট তুমি যদি আলাদা না করতে পারো, তোমার কাছে মনে হবে দুইটা মনে একই জায়গায়, কনফিউশন চলে আসবে। সো ইতিহাস পড়ার সময় অবশ্যই সাথে একটা ম্যাপ থাকবে, ওই ম্যাপের ভিতরে এবং ওই জায়গাগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আমি কোন জায়গার ইতিহাস পড়তেছি। এরকম পড়তে বলতে তোমাকে যখন মিশরের সভ্যতা পড়ানো হবে, মিশর তো এইদিকে, তখন এইখানেও দেখবো আবার একই রকম সময়ের কথা বলা হচ্ছে, হিন্দু সভ্যতাতেও একই রকম সময়ের কথা বলা হচ্ছে, কিন্তু দুইটা কিন্তু স্থান আলাদা। দুইটা আলাদা স্থানে একই সময়ে আলাদা আলাদা ঘটনা ঘটতে পারে। গুলায় ফেলবা কখন? যখন তুমি জায়গাটা আলাদা করতে না পারবা। একবার যদি তোমার মাথায় জায়গাটা আইডেন্টিফাই হয়ে যায়, তারপর দেখবা যে এই ব্যাপারগুলো সহজেই মনে থাকতেছে। তাই ইতিহাস পড়ার জন্য কি করতে হবে? সময় এবং জায়গা আইডেন্টিফাই করতে হবে, যে আমি কোন সময়ের কথা পড়তেছি, কোন জায়গার ইতিহাস পড়তেছি। এইটা করার জন্য আমার কি লাগবে? আমার হচ্ছে ম্যাপ লাগবে, খাতার ভিতরে লিখে লিখে পড়তে হবে, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে আমার জানা থাকা লাগবে। তাই ইতিহাস পড়ার মূল জিনিসটা হচ্ছে সময় এবং জায়গা আইডেন্টিফাই করে পড়া। এইটা খাতায় লিখে লিখে আইডেন্টিফাই করে করে পড়া। প্রথমবার পড়তে বিরক্তি লাগবে, কিন্তু একবার পড়ে ফেললেই বুঝে ফেলবা। সো তুমি যদি স্বাচ্ছন্দ্য নিয়ে 5 বার পড়ো, একবার মনে থাকবে না। বিরক্তি নিয়ে যদি তুমি 2 বার পড়ো, আজীবন আর পড়তে হবে না। ইতিহাসের পার্ট গেল। এইভাবে আমরা ইতিহাস পড়ব। পৌরনীতি। পৌরনীতির মধ্যে কি থাকে? রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল। পৌরনীতি পড়ার একটা কমন সিস্টেম হচ্ছে তোমার আশেপাশের প্রতিষ্ঠান, আশেপাশের ঘটনা, তোমার নিজের দেশ, নিজের পছন্দের দল, এগুলোর সাথে মিলায় মিলায় পড়তে হবে। মানবিক, এগুলো হচ্ছে মূলত সোশ্যাল সায়েন্স, মানে সমাজ কেন্দ্রিক, তো তাই বেশিরভাগ এগুলো সমাজের ঘটনাকেই মূলত আমরা পড়াশোনা করি। সো সমাজের ঘটনা পড়ার সময় তুমি যদি সমাজের বাস্তব জিনিসের সাথে না মিলায় পড়ো, এটা কিন্তু মনে থাকবে না। কমন টেকনিকের পাশাপাশি, কমন টেকনিক এগুলো, এর পাশাপাশি পৌরনীতি পড়ার সময় কি করতে হবে? আশেপাশের প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের কাঠামোর সাথে মিলিয়ে পড়তে হবে। শুধুমাত্র পড়া যাবে না যে অমুক দেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আছে, ওই দেশ সম্পর্কে তখন জানতে হবে তোমার। আচ্ছা, ওই দেশের রাষ্ট্রপতি তাহলে কে? খুঁজে বের করতে হবে রাষ্ট্রপতি কে, ওনার কি কি ক্ষমতা, আর অন্য দেশের প্রধানমন্ত্রী, ওই প্রধানমন্ত্রী কে, তাহলে নামটা জানবা। বাস্তবিক জিনিস জেনে যখন তুমি রিলেট করবা, তখন তোমার পৌরনীতি ইজিলি মনে থাকবে, আর সবচেয়ে বেশি মজা পাবে এটা পড়ার ক্ষেত্রে। পলিটিক্যাল পার্টি কেমনে ওয়ার্ক করে, মজা পাবে এগুলো পড়ার ক্ষেত্রে। ঠিক আছে? ভূগোল। ভূগোল পড়তে তোমার ম্যান্ডেটরি হিসেবে তোমার ম্যাপ লাগবে, এবং ভূগোল পড়তেও ইতিহাসের কিছু পার্ট এখানে হেল্প করবে তোমাকে। ভূগোলের ক্ষেত্রেও বাস্তব ঘটনা মিলিয়ে পড়া যায়। কিভাবে? পাহাড়, পর্বত, সমভূমি, এইগুলা তোমার আশেপাশের পরিবেশের সাথে মেলানোর চেষ্টা করবা।
এবং এটা খাতা কলমে প্রমাণ করবা যে আচ্ছা আচ্ছা আমাদের বাসা থেকে একটু দূরে গেলে একটু ঘন জঙ্গল আছে, এটা হচ্ছে বনভূমি, ওইখানে একটু নিচু ওইটা জলাভূমি, তার মানে আমাদের আশপাশে সবই কি তাহলে সমভূমি? আমি তো সমুদ্রে ঘুরতে গেছিলাম, সমুদ্রের তীরে যেই সমভূমিটা আছে এটা হচ্ছে উপকূলীয় সমভূমি, তার পাশে যে পাহাড় দেখছিলাম ওইটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। ম্যাপ দেখে দেখে নিজের দেখা জিনিস সাথে মিলায় না পড়লে ভূগোল কখনো মনে থাকে না। এবং ভূগোলে বেশি পারদর্শী হওয়ার জন্য নিজেকে অনেক বেশি ঘুরতেও হয়। যেখানে ঘুরতে যাবা ওইটা ঘোরার সাথে কানেক্ট করে নেবা ভূগোলের সাথে। কিছু সময় নির্ণয়ের ব্যাপার স্যাপার আছে, সেগুলো খাতা কলম নিয়ে ম্যাপ দেখে দেখে অ্যানালাইসিস করে করে পড়বা, তাহলে ভূগোল মনে থাকবে। ভূগোল শুধুমাত্র রিডিং পড়ার কোনো সাবজেক্ট না, অবশ্যই ম্যাপ নিয়ে খাতা কলমে প্রমাণ করে করে পড়তে হয়। আর অর্থনীতি, অর্থনীতির কিছু বিষয় আছে একটু গাণিতিক, সেগুলো তো আমরা খাতা কলমে ম্যাথ করে 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 পড়বই। আর বাকি ব্যাপারগুলো কিন্তু বর্ণনামূলক, সবই পয়েন্ট আকারে থাকে। ধরো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য পড়ার সময় আমাদের কি করতে হবে, আমাদের আশেপাশের যে অর্থনৈতিক কার্যক্রমগুলো চলে এগুলোর সাথে রিলেট করতে হবে। এবং নিজে যে অর্থনৈতিক কাজগুলো করি, নিজের বাবা যে অর্থনৈতিক কাজ করে ওটার সাথে মিলাই মিলাই পড়তে হবে, তাহলে হচ্ছে পয়েন্টে পয়েন্টে পড়তে গেলে এগুলো মনে থাকে। সো খাতা কলমে লিখে অর্থনীতিও আমরা বাস্তব ঘটনার সাথে মিলাই মিলাই পড়ব। ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, চারটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা কিভাবে পড়ব সেইটার বেসিক একটা পার্ট আমি আলোচনা করলাম। এগুলোর উপরে কোনটা, এগুলোর উপরে হচ্ছে এই কমন যেই টেকনিকটা আছে এইটা সব সাবজেক্ট আমরা ফলো করব। এর পাশাপাশি ধরো এইচএসসির জন্য কি কি আছে, সমাজ বিজ্ঞান আছে, তাই না? সমাজ বিজ্ঞান আছে, তারপর হচ্ছে মনোবিজ্ঞান আছে, সমাজকর্ম আছে। এই সাবজেক্টগুলো পড়ার ক্ষেত্রে ইসলামের ইতিহাস আছে, ইসলামের ইতিহাস পড়ার সিস্টেম একই। সমাজ বিজ্ঞান এইটা পড়ার সিস্টেম আর হচ্ছে ধরো পৌরনীতি পড়ার সিস্টেম একই রকম প্রায়। সমাজকর্ম, মনোবিজ্ঞানটা একটু সায়েন্টিফিক কিছু বিষয় আছে যেটা একটু জটিল, খুব বুঝে বুঝে হিসাব করে করে পড়তে হয়। সমাজকর্ম তুলনামূলক সহজ, সমাজকর্মটাও পৌরনীতি যেভাবে পড়তে বলছি সেম ভাবে পড়া যায়, কারণ এটাও সমাজের বিভিন্ন ঘটনা ঘটনা নিয়ে লেখা হয়। সো আলটিমেটলি এই চারটা যে পদ্ধতিতে পড়া হয়, এই পদ্ধতি তোমার জানা থাকলে আর কমন টেকনিকগুলো নিয়ে কোনো আইডিয়া থাকলে, ভালো আইডিয়া থাকলে, এইটা মেনটেন করলে আর্টসের সাবজেক্টে বেশি মার্ক তোলা কোনো ব্যাপারই না। এখন আসল ফোকাসটা কোথায়? আর্টসের সাবজেক্টের বা মানবিকের সাবজেক্টের আসল ফোকাস হচ্ছে মূলত লেখা। কারণটা কি? কারণটা হচ্ছে সায়েন্সের ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো 2-3 পৃষ্ঠার মধ্যেই একটা ফুল সৃজনশীল লেখা হয়ে যায়, এতটুকু একটা ম্যাথ করে দিলে 4 নম্বর পাওয়া যেতে পারে। বাট আর্টসের জন্য তোমাকে কিন্তু খাতা ভরে লিখতে হয়, এই জায়গায় সমস্যা। তুমি খুবই পড়লা, সবকিছু খুব ভালো করে জানা আছে, মাথায় প্রচুর তথ্য আছে, বাট খাতায় তুমি ফুল অ্যান্সার করে আসতে পারলা না। ফুল অ্যান্সার করে না আসতে পারলে তুমি কখনোই মার্ক বেশি পাবা না। একটা হিসাব দেখি, চলো মনে করো তোমাকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, তুমি 4টা প্রশ্ন খুবই ভালো করে অ্যান্সার করছো। আমি আগেই বলেছি শত ভালো করে লিখলেও তুমি কখনোই 10-এ 10 পাবা না। যদি 4টাতে তুমি হচ্ছে 9 করে পাও, 4 নং 36, কিন্তু এই 4টা এত ভালো করে লিখতে গিয়ে 5 নাম্বার প্রশ্ন তুমি অর্ধেক লিখতে পারছো। কি করছো? শুধু ক আর খ লিখতে পারছো। ধরো তুমি 3-এ 3 পাইলা, কত হইলো? 39 হয়েছে। তোমার এক ফ্রেন্ড, সে 5টা প্রশ্নই লিখছে, অতি ভালো করে লেখে নাই, 3টা লেখছে খুবই ভালো, 3টা খুবই ভালো লেখছে, 3 গুণন 9 করে পাইছে মনে করো 3 নং 27, আর 2টা লেখছে হচ্ছে মোটামুটি ধরো মোটামুটি লেখছে ধরো 7 করে মনে করো পাইছে 14, তারপরেও 41 নম্বর, তোমার চেয়ে 2 নম্বর বেশি পাবে। সো ফুল অ্যান্সার করার বড় মাহাত্ম আছে। আর তুমি যেহেতু আর্টসের শিক্ষার্থী, তোমাকে ফুল অ্যান্সার করতে হবে, বেশি লিখে করতে হবে। আর এই বেশি লেখার প্র্যাকটিস তোমার বাসা থেকে করতে হবে, শুধু পড়ার প্র্যাকটিস করলে চলবে না, তোমাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ অ্যান্সার করে আসতে হবে। আর সম্পূর্ণ অ্যান্সার করার জন্য আজকে থেকে বাসায় নিয়মিত পড়ার পাশাপাশি 1 ঘন্টায় না দেখে 3টা সৃজনশীল লেখার অভ্যাস করে ফেলতে হবে। ঘড়ি ধরে 3টা সৃজনশীল আমি 1 ঘন্টায় লিখে শেষ করব। তুমি প্রথম সাথে পারবা না, প্রথম সাথে তোমাকে হয়তোবা কি করতে হবে, দেখবা যে 3টা হচ্ছে না, আর 2টা হচ্ছে,
তুমি আবার লিখবা, আবার লিখবা, লিখতে 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 তুমি এক সময় দেখবা 3টা না, দেখবা 50 মিনিটে তোমার 3টা লেখা শেষ হয়ে গেছে। এই প্র্যাকটিস না করলে কখনোই ভালো নম্বর পাবা না, আমি গ্যারান্টি দিলাম। সো তোমাকে ফুল অ্যান্সার করার প্র্যাকটিস করতে হবে, এটা আমি বারবার মনে করাই দিচ্ছি যে ফুল অ্যান্সার না করে আসা যাবে না। আর এই ফুল অ্যান্সার করার অভ্যাস গড়ে তুলতে হলে বাসায় বসে ঘন্টায় 3টা লেখার প্র্যাকটিস এখন থেকে শুরু করতে হবে। এখন তুমি বলতে পারো ছোট ছোট করে লিখি না, ছোট করে লেখা একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ড কি? ক নম্বর তো এক কথা লিখে ফেলতে পারো, খ নম্বর 2 প্যারায় লিখতে হবে, গ নম্বর লিখতে হবে কমপক্ষে 1.5 পৃষ্ঠা এবং কমপক্ষে 3টা স্টেপে লিখতে হবে, ঘ নম্বর লিখতে হবে হচ্ছে কমপক্ষে 2 পৃষ্ঠা এবং 4টা স্টেপে লিখতে হবে, 4টা স্টেপে লিখতে হবে। ঠিক আছে, আমি যদি হচ্ছে এখানে আরেকটু এটা ভেঙে ভেঙে দেখাই কিভাবে লিখবে এখন থেকে আমি বলে দিচ্ছি। এইটা ধরো 1টা পৃষ্ঠা, 2টা, 3টা, 4টা, 5টা। এই 5টা পৃষ্ঠা আমি কেন নিলাম? প্রথম পৃষ্ঠার এখানে থাকবে ক, এখানে থাকবে খ, ক নাম্বার 1 লাইনে শেষ, খ নাম্বারের জন্য 4 থেকে 5 লাইন, 1 পৃষ্ঠা শেষ আমার। এখানে গ শুরু হবে, গ শুরু হয়ে গ এইটুকু ভরে যাবে, এইটুকুর গিয়ে এখানে গিয়ে গ শেষ হবে। এখানে আর ঘ শুরু করব না, এইখানে ঘ শুরু করব, ঘ শুরু করে এটা শেষ করব, এইটার কমপক্ষে এই পর্যন্ত আসব, পারলে এটা ফুল করে দেব। প্রত্যেক পৃষ্ঠায় কয় লাইন করে লিখব? প্রত্যেক পৃষ্ঠায় সর্বোচ্চ 13 লাইন। কয় লাইন? 13 লাইন। লেখা যদি বেশি ছোট ছোট হয় তাহলে তুমি 14 লাইন লিখবা, কিন্তু 13 লাইনের বেশি লিখলে ঘিঞ্জি লাগবে, 13 লাইনের কম লিখলে ফাঁকা ফাঁকা লাগবে। সো 13 থেকে 14 আমি আর একটু বাড়াই দিলাম, যাও। প্রতি পৃষ্ঠায় 13 থেকে 14টা করে লাইন লিখে একটা সৃজনশীলের জন্য এরকম 5 পৃষ্ঠা আমরা ভরে ফেলবো। এইটা তোমাকে ভরতেই হবে, মনে রাখবা। মানবিকের শিক্ষার্থী যে কোনো মূল্যে এটা তোমাকে ভরতেই হবে। এখন তুমি বলতে পারো যে কিভাবে একটা প্রশ্ন আমি 3 স্টেপ বানাবো, কিভাবে 4 স্টেপ বানাবো? এইটা বানানোর জন্য চমৎকার একটা ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে। ওইটা আমি বিজিএস এর পার্সপেক্টিভ ভিডিওটা বানাইছিলাম। বিজিএস এ যেভাবে প্রশ্ন লিখতে হয় মানবিকেও সেম ভাবে লিখতে হয়, আমি হচ্ছে কমেন্টে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। ওই ভিডিওটা দেখবা যে একটা সৃজনশীলের খ নম্বর কেমনে লিখতে হয়, গ নম্বরের 3টা স্টেপ কেমনে বানাইতে হয়, ঘ নম্বরের 4টা স্টেপ কেমনে বানাইতে হয়, আমি ধরে ধরে দেখাই দিছি। তাই ওটা নতুন করে এখানে আমি দেখাচ্ছি না, ঠিক আছে? সো এই পদ্ধতিটা তোমাদের একটু ফলো করতেই হবে। তাহলে আমি একটু যদি সাম আপ করি যে মূলত কি কি বলছি। মূলত আমি আলোচনা করছি হচ্ছে তোমার পড়াশোনার পদ্ধতি নিয়ে, যে মানবিকের শিক্ষার্থী হিসেবে খাতায় লিখে লাইন ধরে ধরে পড়তে হবে, লাইন ধরে ধরে পড়তে হবে। এইটা হচ্ছে তোমার জন্য মাস্ট। এইটা তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটা কভার করবে। দ্বিতীয়ত হচ্ছে সামারি লিখতে হবে, তুমি যেই টপিকটুকু পড়ছো সেইটার সামারি লিখতে হবে। এইটা তোমার কনসেপ্টটাকে 100% ক্লিয়ার করে দিবে। তৃতীয়ত প্রশ্ন বানাতে হবে, প্রশ্ন বানাকে এইটা তোমাকে প্রো বানাবে, একদম এটা তোমাকে একদম প্রো বানিয়ে ফেলবে। এইটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই পার্ট, প্রশ্ন বানাতে হবে। এইটা গেল একটা দিক, এটা তোমার 50% জিনিস কভার করে দিচ্ছে। বাকি 50% তোমার লেখার উপর। লেখার জন্য কি করতে হবে? 1 ঘন্টায় 3টা সিকিউ প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টায় 3টা সিকিউ এর প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো যদি তুমি আজকে থেকে মানতে পারো, আজকে থেকে শুরু করতে পারো, তাহলে তোমার মানবিকের প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্ক উঠবে। মানবিকের শিক্ষার্থী হইছো মানে নিজেকে হচ্ছে পিছিয়ে কল্পনা করা যাবে না। সবসময় ভাববা তুমি এখন যেই পজিশনে আছো এখান থেকেও ভালো কিছু করা পসিবল, তোমার নিজের চেষ্টাটা লাগবে। ওই চেষ্টাটা 100% দাও, তুমিও পারবা। মানবিকে পড়ছো মানে মানুষ দুর্বল বলতেছে, আসলে দুর্বল না। তোমার দ্বারা অনেক কিছু করা যায়। হ্যাঁ, তুমি ডাক্তার হইতে পারবে না, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবে না, বাট
পৃথিবীর সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। এছাড়াও বহুত পেশা আছে, মানুষ বহুত কিছু করতেছে, তুমি তাদের ভিতরে একজন হইতে পারবা। তুমি দেশের একজন অর্থনীতিবিদ হইতে পারো, একজন কূটনীতিক হইতে পারো, লয়ার হইতে পারো, বাট এসবের আগে তোমাকে রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালোর জন্য ভালো করে পড়তে হবে। পড়ার প্যাটার্নটা কি হবে আমি সেটা বলে দিলাম। ইতিহাস কেমনে পড়তে হবে বলে দিছি, ভূগোল কেমনে পড়তে হবে বলে দিছি, পরিণতি কেমনে পড়তে হবে বলে দিছি, অর্থনীতি কেমনে পড়তে হবে বলে দিছি, ওভারঅল সবকিছু কেমনে পড়বা সেই টেকনিকটাও কিন্তু বলে দিলাম। এখন থেকে এই টেকনিকটা ফলো করো। 1 মাস পর এইখানে এসে আবার একটা কমেন্ট করবা যে ভাইয়া 1 মাসে ফলো করার পরে আমি ডেভেলপ করতে পারছি। আমি ড্যাম শিওর ডেভেলপ করতে পারবা। ঠিক আছে? সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানবিকের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং তোমরাও জীবনে অনেক অনেক বড় হবে। আমি মানবিকের ছিলাম, আমি যেমন গর্ব করে বলি যে আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, তোমরাও গর্ব করে বলবা তুমি আর্টস স্টুডেন্ট ছিলা। বাই।